নর্মালি আমাদের একটা ধারণা থাকে যে ডায়াবেটিসের প্রবলেম হলে আমাদের ঘন ঘন খাওয়া দরকার। এই যেহেতু ফাস্টিংটা নিয়ে কথা হলো, মানে প্রথম আমারও ওই ফাস্টিং এ একটা প্রবলেম হয়েছিল মেন্টালি, সেজন্য আমি এটা নিয়ে আগে বলতে চাই। মানে সবসময় আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি ডায়াবেটিসের প্রবলেম মানে মানে এভরি 2 আওয়ার্সে কিছু না কিছু ছোট খেতেই ছোট হবে, করে মিল খেতে ছোট হবে। ছোট মিল খেতে হবে, রাইট। লম্বা থাকতে হবে না। তো এটাতে আমার মানে আমি নিজেও জানতাম, একটু আগেই বললাম জেনেটিক্যালি বাবার যেহেতু ছিল, ছোট থেকে বাবাও ওইভাবে ফলো করেছে, মেডিসিন নিয়েছে তার সাথে ওরকম। ওই জন্য প্রথমেই আমার এই মেন্টাল ব্লকেজটা ছিল। কিন্তু আমি এই 6 মাস ধরে ডায়েট ফলো করে এবং মানে থ্যাঙ্কস টু বিএফএলএল, তার সাথে আমার ডক্টরও, যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মিথ বলে আমার মনে হয়েছে এখন। যে ওই এভরি 2 আওয়ার্সে কিছু খেতে হবে তা নয়। মানে প্রপার ডায়েট যদি থাকে, প্রপার ফাস্টিং, মানে আমার বডি কতটা ফাস্টিং নিতে পারছে আমি আস্তে আস্তে সেদিকে মানে গেলে, এবং প্রপার ইন্টারভ্যালে যদি আমি প্রপার খাবারটা খেয়ে ফেলি, তাহলে ওই এভরি 2 আওয়ার্সে ডায়াবেটিসের প্রবলেম আছে বলে খেতে হবে, সেটা তো একেবারেই নয়, পুরো ভুল প্রমাণ হলো। এরপরে আমি পুরো জানি না, কিন্তু আমার মানে পুরনো এক্সপিরিয়েন্স আর নতুন নিজের উপরে এক্সপিরিয়েন্স সেটা আমাকে বললো। ডায়াবেটিস ডায়াবেটিস শুনলে যেটা আমাদের ফার্স্ট মাথায় আসে যে মেডিসিনের উপর এন্টার লাইফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, বাট সোমা দত্ত সেটা করেননি। উনি ওনার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করার পরে উনি জানতে পারেন যে স্টেজে ওনার ডায়াবেটিস আর ওনার HbA1c লেভেল আছে সেটা চাইলেই রিভার্স করা সম্ভব। অ্যান্ড দ্যাটস ওয়াই শি ডিসাইডেড যেখানে আমি এক্সারসাইজ করতে যাচ্ছি এতদিন ধরে, যেখানকার আমি এতদিনকার মেম্বার, সেখানে একবার কথা বলে দেখি নিউট্রিশনাল অপটিমাইজেশন নিয়ে, যাতে আমি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারি কি না একবার ট্রাই করে দেখা যাক। সো আফটার দ্যাট শি ডিসাইডেড অ্যান্ড শি স্টার্টেড দ্য জার্নি উইথ আস অ্যাট বিএফএলএল। অ্যান্ড আফটার দ্যাট খুব সায়েন্টিফিক্যালি খুব সুন্দরভাবে উনি ওভারঅল যে জার্নিটা এক্সপিরিয়েন্স করলেন সেটা নিয়ে আজকে পডকাস্ট, যে কীভাবে উনি ডায়াবেটিসটাকে একটা সুন্দরভাবে তার HbA1c লেভেলটাকে উনি একটা নিউট্রাল স্টেজে নিয়ে এলেন, অ্যান্ড প্রপারলি নিউট্রিশনকে ফলো করে যে ডায়াবেটিসকে ম্যানেজ করা সম্ভব, ব্লাড সুগারকে কন্ট্রোল করা সম্ভব, ওয়েট লস করা সম্ভব, সেই বিষয় নিয়েই সেই ডিসকাশন আজকের। অ্যান্ড আজকে এই ডিসকাশনটা নিয়ে আজকের এই এপিসোড, আজকের এই পডকাস্ট। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম চলুন শুরু করা যাক, অ্যান্ড তার কাছ থেকে শুনে নেওয়া যাক সোমা দত্ত, আমাদের এক্সিস্টিং বিএফএলএল ক্লায়েন্ট, যে সে কীভাবে একটা সায়েন্টিফিক প্রসেসে থেকে তার ডায়াবেটিসটাকে ম্যানেজ করেছে। সো আজকে আমি রিয়েলি হ্যাপি বিকজ আমরা জেনারেলি বলে থাকি যে ডায়াবেটিসকে আমরা ম্যানেজ করতে পারি অ্যান্ড রিভার্স করতে পারি উইথ দ্য হেল্প অফ প্রপার নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ, বাট সাকসেসফুলি সেটা আপনি করেছেন, করে দেখিয়েছেন। তো দিস ইজ রিয়েলি অ্যামেজিং বিকজ এটা অনেকেই বিশ্বাস করে না বা এটা মানতে চান না, কারণ যেহেতু এটার ব্যাপারে অ্যাওয়ারনেস বা সেই লেভেলের এডুকেশন ইনফরমেশনটা অ্যাভেলেবেল নয় সাধারণ মানুষের কাছে, সেই বিষয়গুলো অ্যাভেলেবেল নয় ইন দ্য সেন্স লাইক তারা জানে না যে কীভাবে এক্সারসাইজ বা নিউট্রিশন যদি প্রপারলি ফলো করা যায় তাহলে HbA1c লেভেলকে ম্যানেজ করা সম্ভব, রিভার্স করা সম্ভব। সো আপনি যে এই বিষয়টাকে এত সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি হ্যান্ডেল করে, এক্সারসাইজ প্রপারলি করে অ্যান্ড প্রপার নিউট্রিশনকে অপটিমাইজ করে যে সুন্দরভাবে রিভার্স করলেন, আপনি নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আজকে। এপ্রিল মাসে আমার সুগার মানে HbA1c 6.5 আর সুগার ফাস্টিং 148 ওকে। ধরা পড়ে। তো প্রথমেই আমি আমার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছেই যাই নর্মালি। তো তিনি দেখেন এবং বলেন যে 6.5 হলেই আমরা জেনারেলি মেডিসিন দিয়ে থাকি, কিন্তু আপনি যদি ডায়েটের সাহায্যে বা এক্সারসাইজের সাহায্যে কমাতে পারেন তাহলে আমরা এত তাড়াতাড়ি মেডিসিনে যাব না। তো উনি ওই কথাটা বলার পর তখন আমি বিএফএলএল অ্যাকচুয়ালি আমি জানুয়ারি মাসে জয়েন করেছি আমার হেলথ ইস্যুর জন্য, মানে আমার নি প্রবলেম বা আদার ইস্যু ছিল, কিন্তু তখন ডায়াবেটিসের কোনো ইস্যু ছিল না বা আমি জানতাম না। তো আমি বিএফএলএলে এসে কথা বলি জুঁইদির কাছে, অ্যাকচুয়ালি আমি জানতে পারি যে এখানে এইগুলোও ম্যানেজ করা হয়। জুইদি মানে জুই সরকার আমাদের আরেকজন মেম্বার, বিএফএলএল এর খুব ভ্যালুড মেম্বার, অনেক পুরনো মেম্বার। তো তার সাথে আমরা আরেকদিন আরেকটা এপিসোডে বসবো। তারপর এসে আমি কথা বলি, কথা বলে জানতে পারি যে ডায়েটের সাহায্যে এটা সম্ভব, এক্সারসাইজ তার সাথে অবশ্যই করতে হবে, ডায়েট মেন। তো সেই ডায়েটে কমপ্লিটলি আমি বিএফএলএল এর ওপর ভরসা রেখেছিলাম যে হবে,
কিন্তু নিজের ওপরেই ভরসা রাখতে পারছিলাম না। তো প্রথম যে ডায়েট আমি হাতে পাই, সেই ডায়েট মানে আমি নর্মালি যে ডায়েটে অভ্যস্ত ছিলাম তার থেকে কমপ্লিট ডিফারেন্ট একটা, মানে কি বলবো, একটা কমপ্লিট ডিফারেন্ট ডায়েট। মানে ভাবতেই পারছিলাম না ওই ডায়েট কেউ ফলো করতে পারবে। তো এখানেই আমি অ্যাকচুয়ালি গ্রেটফুল বিএফএলএল এর কাছে, যে ওরা শুধু ডায়েটটা দিয়েছে তা নয়, মানে এখানে কি হয়েছে না, ডায়েট দেওয়ার সাথে সাথে পুরো জার্নিটাতেই বিএফএলএল আমার সাথে ছিল, আমি যেভাবে ফিল করেছি। মানে বিএফএলএল এর অন্যরকম ফিলিং হতে পারে, বা তারা হতে পারে যে ওরকম ওয়েতেই প্রফেশনাল, যে সবার সাথেই তারা ওইভাবেই থাকে, কিন্তু আমি ফিল করেছি যেন আমার সাথেই ছিল। তো আমি প্রত্যেকটা মোমেন্ট, মানে একদম ফ্রম ভেরি মর্নিং টু নাইট, প্রত্যেকটা সময়, মানে ব্রেকফাস্টের হ্যাবিট থেকে, লাঞ্চের হ্যাবিট থেকে, ডিনারের হ্যাবিট থেকে, যেভাবে আমাকে চেঞ্জ করতে হতো, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার মনে হয়েছে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। তো যেভাবে ওটা হ্যান্ডেল হয়েছে, যে কিছু জিনিস আমি পারবো, মানে এটা আমাকে কনভিন্স করে আমার কনফিডেন্স লেভেল ফিরিয়ে এনে যে আমি পারতে পারি। মানে একটা সময় গিয়ে মনে হয়েছে যে মানে বিএফএলএল যদি আমার উপর ভরসা করছে, আমি আমার উপর ভরসা করছি না। মানে আমি চেষ্টা করেছি, এই জন্য আমার তো মনে হয় আমার থেকে বেশি এই গ্রুপ চেষ্টা করেছে। মানে আমি বারবার বলছি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো যেগুলো আমি পারবো না ভেবেছিলাম সেগুলোও পেরেছি। তো ফার্স্ট 3 মান্থসেই আমার 6.5 থেকে 5.8 হয়ে যায়। তারপরে আমি তখন ফার্স্ট আবার 3 মান্থসই। ফার্স্ট 3 মান্থসে, ইয়েস, রাইট। এবং তার সাথে আরেকটা জিনিস হয়েছিল, যেটা মানে ফার্স্ট টাইম আমার সুগার, মানে সেটা বোধহয় লাস্ট 10 ইয়ার্সে আমি, আমার অলওয়েজ অ্যাকচুয়ালি আমার জেনেটিক একটা প্রবলেম, মানে বাবার যেহেতু সুগার ছিল, তো আমি প্রায়ই চেষ্টা করতাম টেস্টের মধ্যে, মানে 6 মান্থস অন্তর অন্তর টেস্ট করানো। টেস্ট করতাম। ওকে, ওকে। তো লাস্ট 10 ইয়ার্সে বোধহয় 100-এর নিচে নামেনি। তো সেই প্রথম আমার মানে সুগার ফার্স্টিং 99 হলো। আমি এত খুশি ছিলাম, মানে 5.8টা তো অবশ্যই মানে একদম অলমোস্ট নর্মালে চলে আসা, তার সাথে মানে প্রথমবার 100-র নিচে নামা, মানে সবটাই, মানে হ্যাঁ ঠিক আছে, মানে ডায়েটটা খেয়েছি হয়তো আমি, কিন্তু পুরো মানে ক্রেডিটটা আমি বিএফএলএলকেই দেবো। মানে ওই ডায়েটটা আমি যে খেতে পারবো, মানে ওটা আমি কন্টিনিউ করতে পারবো, সেই কনফিডেন্সটাও আমার মধ্যে ক্রিয়েট করতে মানে ওদের বোধহয় সময় লেগেছে। মানে আমি, আমার যত না সময় লেগেছে ওদের, মানে এভরি মোমেন্ট আমি ফিল করেছি ওরা পাশে আছে, এবং নানা রকমভাবে আমি হয়তো মানে ওদেরকে ডিস্টার্বও করেছি, আমি এটা পাচ্ছি না, এটা করছি না, কিন্তু খুব মানে কেয়ারফুলি, খুব কেয়ারিং ওয়েতে মানে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। তারপর আমি বিএফএলএল এর কাছেই আবার জানতে চাই। তো 3 মান্থস আরও আমাকে এটা ডায়েটে থাকতে বলা হয়। তো ওই 3 মান্থসের পর রিসেন্ট আমি করেছি আমার 5.2। গ্রেট। 6.5 থেকে আপনি শুরু করেছিলেন। হ্যাঁ, রাইট। এখন 5.2, আর 100-এর নিচে, সুগার ফাস্টিংও 100-এর নিচে, পিপিও ভীষণ ভালো। যাই হোক, সব মিলে রেজাল্টটা খুব ভালো। আরও বেশি কথা, আমার বাড়ির লোকজনও মানে ভাবতে পারছে না যে এইভাবে মানে কিভাবে রিভার্স, কিভাবে ম্যানেজ যায়। করা হ্যাঁ, গেল গেল, বিষয়টাকে হ্যাঁ। উইদাউট এবং- মেডিসিন। হ্যাঁ, এবং এই 5.2 এর পর আমি আমার ডক্টরকেও রিপোর্ট দেখিয়েছি। মানে উনি ইনফ্যাক্ট তারপর এই বিএফএলএল সম্পর্কে জানতেও চাইছিলেন যে ব্যাপারটা কীরকম। মানে খুব ভালো একটা জার্নি ছিল। ভেরি গুড। মানে শুনে আমার খুব ভালো লাগছে, বিকজ সায়েন্টিফিক্যালি তো আমরা জিনিসপত্রগুলো পড়ি যে হ্যাঁ এইভাবে সম্ভব, ওইভাবে সম্ভব, বাট যখন জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাই, কারোর উপরে সেই জিনিসটাকে আমরা টেস্ট করার চেষ্টা করছি, তখন যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে আপনি যে মেন্টালি এটাকে অ্যাকসেপ্ট করেছেন, তারা মেন্টালি অ্যাকসেপ্ট করতে চায় না। মেন্টাল অ্যাকসেপ্টেন্স যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে তাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব নয়, কারণ করবেন আপনি। ডায়েট আমরা একটা প্রোভাইড করছি, বা বিএফএলএল যখন একটা কোনো নিউট্রিশন প্রোগ্রাম কাউকে প্রোভাইড করছে, সেটার পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে, একটা সায়েন্টিফিক পারপাস আছে, বাট সেই সায়েন্টিফিক পারপাসটাকে স্পিরিচুয়ালি অ্যান্ড মেন্টালি অ্যাকসেপ্ট করে নেওয়া, যে হ্যাঁ এটা আমি ফলো করবো, বা আমি এটাকে ফলো করতে পারবো, এটা ডিফারেন্ট হতে পারে, যেটা আপনার শুরুতে মনে হয়েছিল যে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট প্যাটার্ন, দ্যাটস ট্রু, বাট স্টিল আপনি সেটাকে ফলো করেছেন। সেটার সেই যে আপনার মেন্টাল ব্যারিয়ারগুলো ছিল, যে ব্লকেজগুলো ছিল, যে না আমি এটা পারবো না,
তো সেই জিনিসগুলোকে আপনি আস্তে 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 প্রত্যেকটা হার্ডলসকে আপনি ক্রস করেছেন। তো দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। অ্যান্ড সাইড বাই সাইড নিউট্রিশনে যেটা আমরা মেনলি যে ব্যাপারটার উপরে যেটা আমি ফোকাস করেছিলাম, যেটা আমরা দেখে থাকি যে কিভাবে গ্লুকোজ ইনটেকটাকে আমরা কমাতে পারি, কিভাবে আমরা কার্বোহাইড্রেটস ইনটেকটাকে আমরা কমাতে পারি, রাইট? অ্যান্ড সেইখানে আপনি একটুখানি বলুন যে আপনার ইনিশিয়ালি এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে কীরকম মনে হয়েছিল, মানে কতটা ডিফিকাল্ট মনে হয়েছিল ইন টার্মস অফ যে কোনো ভাত থাকবে না, কোনো রুটি থাকবে না, কোনো ধরনের কার্বোহাইড্রেটস ওরিয়েন্টেড কোনো ফুড থাকবে না, যেগুলো জেনারেলি আমরা স্টেপল ফুড হিসেবে খেয়ে থাকি বা ডেইলি বেসিসে আমরা ট্র্যাডিশনালি খেয়ে থাকি? একটা মেন্টাল ব্লকেজ তো ছিলই, কারণ মানে প্রপারলি ভাতের ওপর ডিপেন্ড করেই ছোট থেকে এত দূর অবধি আসা। তারপর হঠাৎ করে সেই ভাতটা পুরো নো হওয়ার আগে অ্যাকচুয়ালি এই ব্যাপারেও আমি বলবো ভীষণ সায়েন্টিফিক ওয়েতে এগোনো হয়েছে, যে মেন্টালি আমাকে মানে আস্তে আস্তে কনভিন্স করা হয়েছে। ভাত প্রথমে কমানো হয়েছে, তারপরে নোতে যাওয়া হয়েছে। তো কমানো যে হয়েছে সেটাও কেন আমি কমাচ্ছি সেই ব্যাপারটা আমি যতক্ষণ না বুঝেছি ততক্ষণ পর্যন্ত আমাকে হেল্প করা হয়েছে বুঝতে। তো অ্যাকচুয়ালি এমনিতে নর্মালি আমার মেন্টাল ব্লকেজ অনেক কিছুতেই আছে, কিন্তু হয়তো এই সায়েন্টিফিক রিজনটা বুঝে গেলে বা লজিকটা বুঝে গেলে হয়তো মন কনভিন্স হয়ে যায়, এই লজিক্যাল সেন্সটা হয়তো আছে। তো এইভাবে যে লজিক্যালি বোঝানো হয়েছে, তারপর প্রথম মানে অ্যাকসেপ্টেন্সটা খুবই ডিফিকাল্ট ছিল আমার ক্ষেত্রে, কারণ ভাত আর মিষ্টি দুটো বাদ দিয়ে আমি যে কোনো দিন বাঁচতে পারবো মানে ভাবতে পারিনি। তো ফার্স্ট টাইম ওই যখন আমি মানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিষ্টি খাচ্ছে, আমি দেখেও মিষ্টি খেতে ইচ্ছা হয়নি, আমি শেয়ার করেছিলাম বিএফএলএলে এসে। তো পুরো মানে সেই মেন্টাল ব্লকেজ থেকে বেরিয়ে আসতেও ভীষণভাবে এই লজিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক রিজন সেগুলোও কাজ করেছে, মানে মেন্টাল ব্লকেজটাকে কাটিয়ে উঠতে। আমার মনে হয় যদি প্রপার রিজন থাকে যে হ্যাঁ এটা আমার কীভাবে কাজ করছিল আর কীভাবে ক্ষতি করছিল, তাহলে সেটা যখন আমি জেনে যাব প্রপারলি যে সেটা কতটা কাজ করছে আর কতটা ক্ষতি করছে, মনে হয় মেন্টাল ব্লকেজ থেকে বেরিয়ে আসা ইজি হবে। তারপর একটু যেটা থাকেই আমাদের ওই ডিফিকাল্টিটা, যে হ্যাবিট যেটা একটা গ্রো করে গেছে। তবে আমার খুব ভালো লেগেছিলো তখন আমাকে মানে এরকম বলা হয়েছিল যে 1 মাস লাগবে ম্যাক্সিমাম এই হ্যাবিটটাকে ওভারকাম করতে, যদি আমরা একটু মেন্টালি স্ট্রং হই। তো আমার মনে হয় প্রপার রিজন থাকলে আর প্রপার সায়েন্টিফিক কজ থাকলে ওই মেন্টাল ব্লকেজ কাটিয়ে ওঠা পসিবল হবে। কারণ আমি নিজে বুঝতে পেরেছি আমার জন্য মানে ভীষণ ডিফিকাল্ট ছিল, মানে এইটুকু সময়ে বোঝানো যাবে না যে সেই ডিফিকাল্টিটা কী। আমি যে কোনো সময় ফোন করে চলে আসছিলাম বিএফএলএল যে আমি পেরে উঠছি না, মানে সুন্দরভাবে সেটাকে আবার নতুন করে বোঝানো হয়েছে। তো বুঝেছি এবং আমার মনে হয় সেই ডিফিকাল্টিটা সব মিলিয়ে ওভারকাম করতেও পেরেছি বলেই এখানে এসে পৌঁছেছি। আর সেই যে ব্যাপারটা যে আর কোনো বিষয় কাটাতে পারবো না, এখন উল্টে আমি অন্যকে বলে থাকি যে পসিবল, মানে এভরিথিং ইজ পসিবল, মানে খুব ভালো করে যদি কেয়ারিং ওয়েতে হ্যান্ডেল করা হয়। আপনি খুব সুন্দর বললেন এই কথাটা, যে লজিক সেন্সটা রেখে, মানে একটা লজিক্যাল একটা সেন্সিবল একটা ফ্যাক্টর আছে, সেই লজিকটাকে যদি বোঝা যায় তাহলে বিষয়টাকে বোঝা, ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করাটা ইট বিকামস মাচ মোর ইজিয়ার। একদম ঠিক, বিকজ এই জিনিসটা যখন সায়েন্টিফিক রিজন, যখন একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, তো সেখানে নিজের মেন্টাল ব্যারিয়ারগুলোকে ব্রেক করাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইট ইজ রাইট কি সেই বিষয়টাকে যদি একটু সেন্সিবলি বোঝা যায় যে হ্যাঁ আমি কেন করছি বা এটা আমি কেন করতে যাব, মানে ইটস নট কি হ্যাঁ আমি পেয়ে গেলাম একটা প্রোগ্রাম, আমি এটা ফলো করতে শুরু করে দিলাম অ্যান্ড এটাতে আমার রাতারাতি আমার যা প্রবলেম আছে ডায়াবেটিস ওরিয়েন্টেড সমস্ত কিছু সলভ হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে, সেটার পিছনে লজিকটা কী আছে, রিজনিংটা কী আছে, সেই ফ্যাক্টরসগুলোকে যখন আপনি বুঝেছেন তখন আপনার জন্য সেই ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে গেছিলো অ্যাকসেপ্ট করে নেওয়া অ্যান্ড সেটাকে ফলো করা, ডেফিনেটলি। অ্যান্ড এখানে একটা ডিফারেন্স তৈরি হয় মাইন্ডসেটে, কারণ যেটা আমরা সবসময় বলে থাকি যে আমরা তো চেষ্টা সবার সাথেই করছি, বাট সবার মধ্যে সেই টিনাসিটিটা বা সেই কনসিস্টেন্সিটা আমরা দেখতে পাই না, কারণ এই যে মেন্টাল ব্যারিয়ারটা চলে আসে বা সোসাইটাল যে প্রেশারটা যে কেন খাবি না, হ্যাঁ এগুলো খাবি না তো কী খাবি, এগুলো তো খেয়ে আমরা এতদিন এসেছি, ডেফিনেটলি। বাট তার সাথে সাথে এরকম অনেকগুলো ফ্যাক্টার্স আছে যে জিনিসগুলো আমরা লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স ধরে নতুন শুরু করেছি, ফাস্ট ফুড কালচার বা হোয়াইট অয়েলের যে ইউজেস
গুলো, মানে আমরা এত বেশি যে রিফাইন্ড অয়েল ইউজ করছি খাবারে, এত বেশি অন্যান্য ফাস্ট ফুড খাওয়ার যে টেন্ডেন্সিটা আমাদের বেড়ে গেছে, আমাদের অ্যাংজাইটি লেভেল, স্ট্রেস লেভেল বেড়ে গেছে। তো সমস্ত কিছু বিষয়গুলো আগে আমরা যদি 15 বছর 20 বছর পিছিয়ে যাই, তখন আমাদের এই বিষয়গুলো এতটা ছিল না যে পরিমাণে আমাদের এখন আছে। তাহলে সেইখানে যখন অন্যান্য ফ্যাক্টরসগুলো আমাদের চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের এক্সিস্টিং ফ্যাক্টরসগুলোকেও কিছু জায়গায় অপটিমাইজ করতে হবে। তো এই ব্যাপারগুলোকে যে আপনি বুঝেছেন, দ্যাট ইজ আনাদার অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। কারণ সেখানেই আপনি আলাদা হয়ে নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে কনসিস্টেন্সি রেখে আপনি সেটাকে ফলো করে গেছেন। আপনার সকালবেলাতে উঠে ফার্স্ট কিছু একটা খাওয়া, না খেয়ে খালি পেটে থাকবো, এই যে অ্যাকসেপ্টেন্সটা, কারণ সবার মাইন্ডে থাকে যে আমি সকালবেলায় উঠেই একটা বিস্কিট খাবো চায়ের সাথে, কিছু একটা আমি ইনটেক করবো, আদারওয়াইজ আমার কীভাবে দিনটা শুরু হবে। বাট আপনি সেটাকে না করে আপনি বুঝেছেন যে না, ফাস্টিং আমাকে করতে হবে, বাট আমি কেন করব। যে চ্যালেঞ্জেসগুলো আপনার কাছে ইনিশিয়ালি ছিল, যে বিষয়গুলো নিয়ে আপনি বিএফএলএ এসেছিলেন, যে আমার এই জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই ফ্যাক্টরসগুলো কোথাও না কোথাও খুব মেজর একটা ফ্যাক্টরস হয়ে দাঁড়ায় যখন আপনি লজিক্যাল একটা সেন্স, একটা রিজনিং ফ্যাক্টর দিয়ে আপনি বোঝার চেষ্টা করছেন যে কেন বলছে শুনি, আমাকে বুঝতে হবে এর পিছনে রিজনটা কী। তখন ব্যাপারটা আরও ইজি হয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। দ্যাট ইজ ভেরি রাইট। আর এর সাথে একটুখানি বলুন যে এক্সারসাইজে তো আপনি বহুদিন ধরে আছেন আমাদের সঙ্গে, আপনার এক্সারসাইজ ওরিয়েন্টেড ইস্যুস, মানে জয়েন্ট বোনস রিলেটেড ইস্যু আপনার ছিল, সেইটাও যখন আপনি শুরু করেছিলেন, অ্যালং উইথ দ্যাট যখন আপনি নিউট্রিশন ফলো করলেন, ওভারঅল চেঞ্জ ইন টার্মস অফ আপনার ঘুম, আপনার মুড, আপনার এনার্জি লেভেল। কারণ অনেকে ভাবে যে ভাত রুটি যদি কার্বোহাইড্রেটস না খায় তাহলে আমার এনার্জি অনেক কমে যাবে, এনার্জি ডিপ করে যাবে, আমি কিভাবে সার্ভাইভ করব, আমি সারাদিনে কাজ কিভাবে করব। বিকজ আপনি একজন স্কুল টিচার, আপনি সারাদিন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনার একটা স্ট্রেস আছে, প্লাস আপনার একটা পুরো এন্টায়ার ফ্যামিলি আছে, আপনাকে অনেক রেসপন্সিবিলিটিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সব কিছু বিষয় নিয়ে আপনি কীভাবে সব কিছু জিনিস সামলে কন্ট্রোল করে অ্যালং উইথ ডায়েটকে অপটিমাইজ করে কীভাবে আপনি সেই জিনিসগুলো করেছিলেন? মানে আমি জাস্ট জানতে চাইছি যে আপনার এনার্জি লেভেল, আপনার মুড সুইং, ইরিটেবিলিটি, এগুলো কখনো ফেস করেছিলেন? আচ্ছা, আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আগের একটু প্রসঙ্গ টেনে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, নর্মালি আমাদের একটা ধারণা থাকে যে ডায়াবেটিসের প্রবলেম হলে আমাদের ঘন ঘন খাওয়া দরকার। এই যেহেতু ফাস্টিংটা নিয়ে কথা হলো, মানে প্রথম আমারও ওই ফাস্টিংয়ে একটা প্রবলেম হয়েছিল মেন্টালি, সেজন্য আমি এটা নিয়ে আগে বলতে চাই। মানে সবসময় আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি ডায়াবেটিসের প্রবলেম মানে মানে এভরি 2 আওয়ার্সে কিছু না কিছু খেতেই ছোট ছোট হবে, করে মিল খেতে ছোট হবে। ছোট মিল খেতে হবে, Right. লম্বা থাকতে হবে না। তো এটাতে আমার মানে আমি নিজেও জানতাম, একটু আগেই বললাম জেনেটিক্যালি বাবার যেহেতু ছিল, ছোট থেকে বাবাও ওইভাবে ফলো করেছে, মেডিসিন নিয়েছে তার সাথে ওরকম, ওই জন্য প্রথমেই আমার এই মেন্টাল ব্লকেজটা ছিল। কিন্তু আমি এই 6 মাস ধরে ডায়েট ফলো করে এবং মানে থ্যাঙ্কস টু বিএফএলএল, তার সাথে আমার ডক্টরও, যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মিথ বলে আমার মনে হয়েছে এখন, যে ওই এভরি 2 আওয়ার্সে কিছু খেতে হবে তা নয়। মানে প্রপার ডায়েট যদি থাকে, প্রপার ফাস্টিং, মানে আমার বডি কতটা ফাস্টিং নিতে পারছে আমি আস্তে আস্তে সেদিকে মানে গেলে, এবং প্রপার ইন্টারভ্যালে যদি আমি প্রপার খাবারটা খেয়ে ফেলি, তাহলে ওই এভরি 2 আওয়ার্সে ডায়াবেটিসের প্রবলেম আছে বলে খেতে হবে সেটা তো একেবারেই নয়, পুরো ভুল প্রমাণ হলো। এরপরে আমি পুরো জানি না, কিন্তু আমার মানে পুরনো এক্সপিরিয়েন্স আর নতুন নিজের উপরে এক্সপিরিয়েন্স সেটা আমাকে বলল। এটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা সোশ্যাল ব্লকেজ নিয়ে যেটা বলা হলো, সেখানেও আমি বলবো যে ওই আমি কেন খাচ্ছি সেটা মানে আমি কনভিন্স হয়ে গেলাম, কিন্তু আরও একটু ভালো করে বুঝলে অন্যে যখন আমাকে মোটিভেট করার চেষ্টা করছে, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ মোটিভেশন বলা চলে, যে তুই এতটা খাবার কমিয়ে দিচ্ছিস কেন, বা তুমি এতটা খাবার কমিয়ে দিচ্ছ কেন, তো তাকেও প্রপারলি বোঝানো যে আমি কেন করছি। মানে এই সোশ্যাল ব্লকেজটাকে ওভারকাম করার জন্য আমাকে খুব ভালোভাবে মানে বুঝতে হয়েছে। মানে প্রথম কথা আমার মেন্টাল ব্লকেজের জন্য, দ্বিতীয় কথা আমি অন্যের দ্বারা কোনোভাবেই প্রভাবিত হব না, যে আমাকে এই ডায়েট নিয়ে অনেক কথাই কিন্তু আশেপাশে শুনতে হয়েছে, কিন্তু আমি মানে জিনিসটা আমি বুঝেছি, এবং খুব ক্লোজড কেউ হলে তাকেও বোঝানোর চেষ্টা করেছি, সবাইকে হয়তো পসিবল নয়। তো এই সোশ্যাল ব্লকেজটাও কিন্তু ওভারকাম করতে হয়েছে মেন্টাল ব্লকেজের সাথে সাথে। তো সবটাই জিনিসটা খুব ক্লিয়ার ছিল আমার কাছে যে আমার ডায়েটটা কেন, মানে সেটা থ্যাঙ্কস টু বিএফএলএল। আমি আবার বলবো যে আমার যত প্রশ্ন ছিল, একটু বেশি হয়তো প্রশ্ন ছিল, কিন্তু
মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি, তারপরেই মানে হয়তো খুব বাজে স্টুডেন্ট, মানে এভরি আনসার মানে খুব কনভিন্সিং না হলে আমি মানতে পারিনি। প্রথম ডায়েট পাওয়ার হয়তো 1 উইক 10 ডেজ আমার দেরি হয়েছে মানে পুরো ব্যাপারটাতে কনভিন্স হতে, কিন্তু আমি কনভিন্স হয়েছি, তা যেটার জন্য মেন্টাল ব্লকেজ আর সোশ্যাল ব্লকেজ দুটোই ওভারকাম করা ইজি হয়েছে। এবার এক্সারসাইজে আসি, মানে সেখানেও একটা প্রবলেম ছিল, যেহেতু আমার আমার নি প্রবলেম ছিল এবং কোনো রকমভাবে বেন্ডিংয়ের মানে পুরো বারণ ছিল, নো টু অল বেন্ডিং, মানে কোনো রকমই কিছু করা যাবে না। ইভেন বাড়িতে মানে আমি আহ, একটা টুল নিয়ে নিয়ে ঘুরতাম, যেটা দিয়ে আমি বসে বসে ছোটো ছোটো কাজগুলোও করতাম। এখানে এক্সারসাইজ করতে এসে মানে একটা বিশাল পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি আমি কখনোই আমার ডক্টরের থেকেও দূরে চলে যাইনি, মানে একসাথে আমার ডক্টরের সমস্ত পরামর্শ আমি বিএফএলএল-এ জানানোর চেষ্টা করি, এবং বিএফএলএল থেকে আমি কি পাচ্ছি ডক্টরের কাছে অলওয়েজ Hand by একটা hand, কমিউনিকেশন হ্যাঁ, আপনি ছিলেন। ভীষণ মানে এটা আমার খুব ভালো লেগেছে। দুজনদের কোনো ক্লোজড রিলেশন নেই, মানে কিন্তু দুজনেই খুব মানে খুব ভালো কোঅপারেট। কোঅপারেশন আপনি হ্যাঁ, পেয়েছেন। একদম আমি পেয়েছি একটা এবং হোলিস্টিক এটা আরো অ্যাপ্রোচে আপনি চলেছেন, হ্যাঁ, রাইট? অ্যাকচুয়ালি যেটা আমি প্রথম থেকেই খুঁজেছিলাম, মানে অনেক দিন থেকে এটা আমার মানে ডায়াবেটিসের প্রবলেমের আগেই এটাও আমার বলার ছিল যে বিএফএলএলকে নিয়ে, যেখানে আমি ভীষণভাবে স্যাটিসফাইড যে এই রকম একটা সেন্টার পাওয়া, মানে যেখানে ইচ অ্যান্ড এভরি প্রবলেমকে গুরুত্ব দিয়ে এবং ইচ পার্সনের ইচ প্রবলেমকে গুরুত্ব দিয়ে, মানে প্রত্যেকটা ব্যাপারকে কেয়ারফুলি জেনে আস্তে আস্তে এগোনো। মানে আমি নিজেকে দিয়ে বলতে পারি মানে ভীষণভাবে নেগেটিভ মাইন্ড থেকে আস্তে আস্তে যেভাবে পজিটিভ মাইন্ডে মানে কনভার্ট হয়েছে, মানে সেটাও বিএফএলএল আর আরেকটা দিক। ওটা যেমন নিউট্রিশনের দিকটাতেও আমি খুব হেল্প পেয়েছি, ঠিক একই রকমভাবে এই দিকটাও আমি ভীষণ হেল্প পেয়েছি। এনার্জি লেভেল নিয়ে কথা হচ্ছিল, সেটা আগে তো মনে হতো একটু এক্সারসাইজ করলেই মানুষ এক্সারসাইজ করলেই টায়ার্ড হয়ে যাবে, এখন তো উল্টো হয়ে দাঁড়িয়েছে। মানে সকালবেলায় নর্মালি আমি 7টার সময় আসি, তো না আসতে পেলে মনে হয় আমি বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে যেদিন আমি আসতে পারছি না আমি ফিল করি ওই দিন আমি বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। ইভেন মানে সেটা হয়তো আমার বাড়ির লোকও ফিল করেছে, আমার ছেলেও ফিল করেছে। আমি না যেতে চাইলে, না মা তুমি একবার ঘুরে এসো, ওখানে এলে তুমি আরও ভালো থাকবে, মানে ওরাও এটা ফিল করেছে যে আমার এনার্জি লেভেল কতটা বেড়েছে, বা নিশ্চয়ই মানে বিহেভিয়ার টু দেম মানে নিশ্চয়ই কিছু চেঞ্জ হয়েছে যার জন্য বলতে থাকে যে এটাও হয়েছে। স্কুলেও আমি এটা ফিল করেছি যে ক্লাস নেওয়ার সময় বা অন্য সব ব্যাপারে আমার তো মনে হয় এনার্জি লেভেল বেড়েছে, অবভিয়াসলি বেড়েছে। রাইট। তো এই যে এত সুন্দরভাবে যে জিনিসগুলো আপনি বললেন, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি ব্যাপারগুলো নিয়ে ভেবেছেন, আপনি খুব অ্যাওয়্যার ছিলেন। সেলফ অ্যাওয়ারনেসটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আমরা অলওয়েজ বলে থাকি। সেলফ অ্যাওয়ারনেস ছিল বলে এখনও আছে, অ্যান্ড আগামীকালও থাকবে ডেফিনেটলি, বিকজ সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। অ্যান্ড অ্যাওয়ারনেস ছিল বলেই আপনি এত সুন্দরভাবে 6.5 থেকে এখন কারেন্টলি 5.2, রাইট, 5.2-তে চলে আসা HbA1c। কারণ সুন্দরভাবে বোঝা, সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে অ্যাড্রেস করে সেইভাবে চলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তার সাথে এই যে একটা হোলিস্টিক মাইন্ডসেট, যে আমি ডক্টরের সাথেও কমিউনিকেশনে আছি, ইনভলভড আছি, অ্যাট দ্য সেম টাইম আমি যে ইনস্টিটিউটে যাচ্ছি সেই ইনস্টিটিউটে যা ইনফরমেশন, যে অ্যাডভাইসেস পাচ্ছি, আমি সেগুলোকেও প্রপারলি অ্যালাইন করার চেষ্টা করছি। অ্যান্ড একটা প্রপারলি আমি নিজের অ্যাওয়ারনেস থেকে যেটা আমার মনে হচ্ছে সেই জিনিসটাকে আমি মেনে চলছি। এই যে সুন্দরভাবে ব্যাপারটাকে কোঅর্ডিনেট করা, ডেফিনেটলি আপনার ডক্টর যিনি আছেন, যিনি ফিজিশিয়ান, থ্যাঙ্কস টু হিম অলসো, বিকজ ওনারও কোঅপারেশন এখানে আছে, বিশাল বড় কোঅপারেশন আছে। বিকজ উনি যখন ব্যাপারটা বুঝিয়েছেন আপনাকে, উনি ব্যাপারটাকে অ্যাকসেপ্টও করেছেন যে আপনি যেভাবে জিনিসটাকে ফলো করছেন, ইটস নট কি উনি দেন অ্যান্ড দেয়ার ব্যাপারটাকে রিফিউজ করে দিয়েছেন যে না এটা আপনি করবেন না। তো একটা বড় ক্রেডিট ওনার তরফে যায়, ওনাকে যায়। বিকজ অনেক সময় কি হয় যে যখন নিউ কিছু একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা নিউ কিছু একটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, তো সেখানে ফিজিশিয়ানের তরফ থেকে সেই কোঅপারেশনটা পাওয়া যায় না, অনেক সময় এটা হয়। তো সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ বিএফএলএলকেও ফেস করতে হয় যে কিভাবে সেই জিনিসটাকে আমরা কোপ আপ করবো বা ব্যাপারটাকে ম্যাচ আপ কীভাবে করব। তো সেইখানে উই আর অলসো লাইক ব্লেসড, কারণ সেখানে আপনার যে ফিজিশিয়ান কোঅপারেট করেছেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস অলসো। অ্যান্ড যিনি করছেন মানে আপনি, আপনার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন তখন আপনার একটা মাইন্ডসেট যে আমি যাকে দেখাচ্ছি, যার সঙ্গে আমি কনসাল্ট করছি, সে আমাকে কী অ্যাডভাইস দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যে ইনস্টিটিউটে আসছেন, যেখানে আপনি এক্সারসাইজ করার জন্য আসছেন, যেখানকার মেম্বার, তারা কী অ্যাডভাইস দিচ্ছে। তো দুটো জিনিস মিলিয়ে যখন একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আপনি এগোচ্ছেন, সেই বিষয়টা আপনার জন্য একটা অল ওভার একটা খুব সুন্দরভাবে আপনি ফ্রুটফুল একটা রেজাল্ট আপনি পাচ্ছেন।
আর যেটা আপনি বললেন যে সোসাইটাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স যে ফ্যাক্টরসগুলো, যে প্রভোকিং ফ্যাক্টরসগুলো থাকে, যে না তুই এটা কেন করছিস, রাইট? কারণ তারা নিজেরা করছে না, অ্যান্ড তারা অলওয়েজ চাইবে যে আপনাকে সেই দিকটাতেই টানতে। তো এই জিনিসটা হয়ে থাকে, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেইখানে আপনি যে ব্যারিয়ারটাকে ব্রেক করেছেন, বা আপনি সেই জিনিসটাকে শোনেননি, বিকজ আপনি নিজেরটা শুনেছেন, আপনি নিজে চেষ্টা করেছেন, নিজে বুঝেছেন। আর এরকমও বিষয়টা নয় যে দেন অ্যান্ড দেয়ার আপনি রেজাল্ট পেয়ে গেছিলেন, রাইট? তো সেই যে ধরে রাখার যে ক্ষমতাটা, যে না আমি আগে তো দেখবো যে নিজের উপরে আমি অ্যাপ্লাই করছি, এখান থেকে আপনি কী রেজাল্ট পাচ্ছি, হ্যাঁ, তারপরে সেই অনুযায়ী ব্যাপারটাকে নিয়ে এগিয়ে যাওয়া অ্যান্ড সেইভাবে কাজ করা, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। কারণ খুব কম জনের মধ্যে আমি দেখতে পাই যে এর এত সুন্দর একটা টেনাসিটি আছে, এইভাবে জিনিসটাকে লজিক্যালি ভাবছে, একটা সেন্সেবল মাইন্ডসেট নিয়ে ব্যাপারটাকে নিয়ে এগোচ্ছে। কোয়েশ্চেন্স থাকা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার মধ্যে কোয়েশ্চেন্স ছিল বলে আপনি এত সুন্দরভাবে করেছেন। যাদের মধ্যে কোয়েশ্চেন্স থাকে না, ইটস আ ক্লিয়ার সাইন কি তার ইন্টারেস্টটা নেই, সেই ব্যাপারটাকে নিয়ে অ্যাওয়্যার নয়, ব্যাপারটাকে অ্যাড্রেস করছে না। ঠিক আছে, আছে হলে হবে, না হলে না হবে। বাট যখন কোয়েশ্চেন্স আসছে, দ্যাট মিনস সেই পার্সনটা সিরিয়াস, সেই বিষয়টা নিয়ে সে ভাবছে। দ্যাটস ওয়াই তার ভেতরে এত কোয়েশ্চেন্স, এত প্রশ্ন আসছে। তো কোয়েশ্চেন্স আর অলওয়েজ গুড, উই আর অলওয়েজ, BFL ইজ অলওয়েজ ওপেন টু আনসার এভরি কোয়েশ্চেন্স। বাট অ্যাট দ্য সেম টাইম, এগেন অ্যান্ড এগেন, যে করছে বা যে ফলো করে বিষয়টাকে সাকসেসফুলি ম্যানেজ করছে, ম্যাক্সিমাম টেনাসিটি, ম্যাক্সিমাম একটা ক্রেডিট তার উপর ডেফিনেটলি যায়। আজকে আপনি যদি চাইতেন, আপনি ব্যাপারটাকে নেগলেক্ট করতে পারতেন, যে না, যে জিনিসটা আমি কোনোদিনও করিনি, এইভাবে ফাস্টিং বা এইভাবে আমি সব গ্লুকোজ কাট আমি করবো না, বাট আপনি সেটা করেছেন। প্রশ্ন এসেছে, সে প্রশ্নটাও করেছেন, আনসার পেয়ে সেটাকে আপনি আবার ইমপ্লিমেন্টও করেছেন। তো অল ওভার আপনার একটা সেন্স অলওয়েজ কাজ করেছে, একটা 360 ডিগ্রি ভিউ নিয়ে আপনি চলেছেন অলওয়েজ, যে না আমি যখন করবো, আমি জিনিসটা কেন করছি সেটাও বুঝবো, অ্যাট দ্য সেম টাইম আমার যে ফিজিশিয়ান আমি তার সাথে কনসাল্ট করবো। তো ভেরি গুড। অল ওভার যে আপনি একটা কথা বললেন যে এক্সারসাইজ না করলে আমার বাড়িতেও হয়তো সেই ব্যাপারটা বুঝতে পারে, একটা বিহেভিয়ারাল চেঞ্জ হয়তো বুঝতে পারে। তো এখন আপনি বসছেন, উঠছেন, এখন কোনো অসুবিধা হচ্ছে না। আগে আপনার হাঁটুতে একটা প্রবলেম ছিল, ইভেন MRI রিপোর্টেও আছে আপনার, যেখানে ক্লিয়ারলি সাইন যে আপনার কার্টিলেজ ওরিয়েন্টেড ইস্যুস আছে, যেখানে আপনার বোন ওরিয়েন্টেড ইস্যুস আছে। তো এখন 2022-তে সেই MRI রিপোর্ট, রাইট? এখন 2024, এখন ইউ আর ফার বেটার নাও। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আগামীকালে আপনি আরও বেটার হবেন যেভাবে চলছে, আশা করছি। ডেফিনেটলি, বিকজ আপনি যেভাবে চলছেন, আপনার যেভাবে ডায়াবেটিস এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ম্যানেজ করেছেন, অ্যান্ড কামিং ডেজে আপনার আরও যখন মাসাল মাস স্ট্রং হবে, বোন মাস স্ট্রং হবে, তখন আরও বেটার আপনি আরও ফিল করবেন। তো অল ওভার এখন যদি আপনাকে বলা হয় যে আগের লাইফস্টাইল, লাইক 6 months ব্যাক অর 1 year ব্যাক আপনার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইলে একটা প্যারামাউন্ট চেঞ্জ বা একটা ড্রাস্টিক চেঞ্জ হিসেবে আপনি কি নোটিস করেন নিজের মধ্যে ওভারঅল, in terms of confidence or in terms of your approach towards your lifestyle? আপনি সেটা কিভাবে ডিফাইন করবেন? প্রথম মেন্টালিটি, সেটা হচ্ছে প্রথম যখন আমি BFLL-এ আসি, পুরো ব্যাপারটা বুঝি, তখন আমি বলেছিলাম, মানে আমার মনে আছে যে তাহলে আমি এখানে আমার ছেলেকে নিয়ে আসবো, কারণ আমার পা নিয়ে তো আর কিছু করার নেই। কারণ সেই সময় অ্যাকচুয়ালি 2019-এ আমার নি রিপ্লেসমেন্ট করতে হবে, এরকমই ডক্টর বলেছিলেন। তো তখন আমার মনে হয়েছিল ছেলেকে নিয়ে আসতে হবে, ওকে স্ট্রং বানাতে হবে, যাতে ও পরে আমাকে হেল্প করতে পারে। কিন্তু এখন ব্যাপারটা মানে পুরো অন্যরকম দাঁড়িয়েছে। মানে আপনি স্ট্রং হয়ে গেছেন। আমি নিজে কনফিডেন্ট যে আমি আবার মানে পাহাড়ে বেড়াতে গিয়ে আমার পায়ে অসুবিধা হবে না, মানে আমি ঠিকঠাক করে ঘুরতে পারবো। একটা সময় আমার মনে হয়েছিল যে আফটার 40 আমি আর ঘুরতেই পারবো না। তো এখন আফটার 40 আমার নতুন করে কনফিডেন্স হচ্ছে যে আমি মানে নতুন করে শুরু করতে পারবো। মানে গ্রেট। এই মেন্টালিটির একটা কনফিডেন্স লেভেলের একটা মানে বিশাল চেঞ্জ হয়েছে নিজের মধ্যেই, আমি সেটা মানে বুঝতে পারি। অ্যাক্টিভিটিতে, চলাফেরায়, সব কিছুই মানে কনফিডেন্ট হয়েছে আগের থেকে আমার মনে হয়। তারপর জানি না সেটা কি হয়েছে। আপনার মনে হয়, বিকজ হয়েছে বলেই আপনার মনে হয়, অ্যাওয়ারনেস আছে বলেই আপনার মনে হচ্ছে, অ্যান্ড এই কনফিডেন্সটা নিয়ে আপনি, আমার বিশ্বাস, BFLL-এর বিশ্বাস যে আপনার মতন আরও আপনাকে দেখে অনেকে ইনফ্লুয়েসড হবে, যারা যে মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারছে না, তারা আপনাকে দেখে বেরিয়ে আসবে। অ্যান্ড
আমি বিশ্বাস করি যে আপনি নিজে পার্সোনালি অনেকদেরকে ইনফ্লুয়েন্স করেছেন অ্যান্ড কামিং ডেজে পজিটিভলি আপনি অনেকদেরকে ইনফ্লুয়েন্স করবেন। অ্যান্ড এই পডকাস্টের থ্রু দিয়ে আই গেস যারা আপনাকে দেখছে বা শুনছে আগামীকালে যারা যারা দেখবে এই এপিসোডটা তারা অনেকে ইন্সপায়ার্ড হবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাওয়ারনেসটা যাবে তাদের মধ্যে যে ডায়াবেটিস মানেই এন্টায়ার লাইফ আমি শুধু মেডিসিন নিয়ে বাঁচবো, ইটস নট দ্যাট। চেষ্টা করলে সেটাকে ম্যানেজ করা সম্ভব, কারণ ডায়াবেটিস ইজ নাথিং বাট ব্লাডে যখন এক্সেসিভ সুগার আমার ফ্লোট করছে সেই সুগারটার সোর্স কী অ্যান্ড সুগারটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে কী অ্যাক্টিভিটিস বা কী কী স্টেপস আমাকে নিতে হবে, এই বিষয়গুলো যদি একটু আমরা সায়েন্টিফিক্যালি অ্যান্ড হোলিস্টিক্যালি ভাবি তাহলে এটাকে করা সম্ভব, এটাকে ম্যানেজ করা সম্ভব ডায়াবেটিসটাকে। ইটস নট এটা কমপ্লিটলি হাতের বাইরে বা কন্ট্রোলের বাইরে, এটা কোনোদিনও আর সলভ হবে না মেডিসিন ছাড়া। তো সেটা আপনি নিজে প্রুভ করেছেন অ্যান্ড সেইটা নিয়েই আজকের এপিসোড ছিল অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ওয়ান্স অ্যাগেন। গ্রেট অ্যাচিভমেন্ট ওয়ান্স অ্যাগেন। থ্যাংকস ফর শেয়ারিং দিস এন্টায়ার এক্সপিরিয়েন্স উইথ আস, বিকজ এটা খুব ম্যাটার করে আমাদের কাছে, কারণ সবার জানা দরকার, সবার মধ্যে অ্যাওয়ারনেসটা পৌঁছে যাওয়া দরকার। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন টু ইউ। আমিও থ্যাঙ্কস জানাচ্ছি বিএফএলএলকে, মানে আমি যে পারবো এই কনফিডেন্সটা প্রথম আমার মধ্যে আনার জন্য, মানে নিউট্রিশন কি করছে, এক্সারসাইজ কি করছে, তার থেকেও বেশি আমাকে কনফিডেন্টও করেছে। মানে একসাথে এই যে হলিস্টিক অ্যাপ্রোচ কথাটা বলা হচ্ছে সেটা প্রপারলি এখানে আমি ফিল করেছি। মানে সেটার জন্য আমিও মানে অলওয়েজ থ্যাংক ইউ বলছি বিএফএলএল টিমকে, মানে সব সময় থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যদি সত্যি এই পডকাস্টগুলো আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ভীষণ ম্যাটার করে আমাদের কাছে। আমরা ভিডিওসগুলো বানাচ্ছি, আপনাদের কাছে তুলে ধরছি, তার পিছনে রিজন হচ্ছে একটা প্রপার অ্যাওয়ারনেস বিল্ড করা যে আমরা কি করছি অ্যান্ড কীভাবে সায়েন্টিফিক্যালি যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করেছে। সো যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করুন, যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্টে প্লিজ প্লেস করুন। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটাকে লাইক করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সো দ্যাট আমরা আরও বেশি ইন্সপায়ার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্সড হয়ে আপনাদের জন্য আরও এরকম পডকাস্ট অ্যান্ড টেস্টিমোনিয়াল ভিডিওস আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।